আমরা শুরু করে দিই। হ্যাঁ, যে কয়জন আসছে আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম যে ফান্ডামেন্টাল পজিশন, বলি যে এখান থেকে একটা কোশ্চেন আসে, পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, এবং যখন তোমরা আরো উপরের লেভেলে উঠবে তখন তোমাদেরকে কিন্তু এই পজিশন গুলোর নাম হয়তো জিজ্ঞেস করবে, এই পজিশনে দাঁড়াও বা এই পজিশনে তুমি পেশেন্টকে প্রেসক্রাইব করবে। যেমন ফান্ডামেন্টাল পজিশন পাঁচটা একদম স্পেসিফিক পজিশন আছে, আর ডিরাইভ পজিশন যখন এই পাঁচটা পজিশনটাকে কিছুটা চেঞ্জ করে মডিফাই করে যখন ওটাকে সিলেক্ট করা হয়, সেটাকে কি বলা হয়, সেটাকে ডিরাইভ পজিশন বলা হয়। কোনো হয়তো কোনো আপার লিমে কিছু মডিফাই করে বা লোয়ার লিমে কিছু মডিফাই করে বা ট্রাঙ্কে কিছু মডিফাই করে আমরা যখন ওই সিলেক্ট হচ্ছে ডিরাইভ পজিশন বলা হয়। ঠিক আছে, একটু বুঝে পড়লে খুব বেশি কঠিন মনে হবে না। নামগুলো তোমাদের সবার মানে অনেক বড়, বেশি অনেক ইনফরমেশন, তো সেহেতু তোমরা একটা কাজ করবে, ফান্ডামেন্টালি যে পাঁচটা নাম আছে নামটা শিখে ফেলবে, স্ট্যান্ডিং পজিশন, নিলিং পজিশন এগুলো একটু শিখে ফেলবে ভালো করে, কারণ এগুলো থেকে কোশ্চেন আসছে। আর হচ্ছে ডিরাইভ পজিশনের যে নামগুলো, যেমন অল্টারেশন অফ আর্ম করে কি কি পজিশন গুলো হতে পারে, সেই নামগুলো অন্তত শিখে ফেলবে। আর কিছু ইফেক্টিভ শিখে ফেললে দেখা যাবে যে তোমরা মোটামুটি কোশ্চেনে কিছু হলে অ্যান্সার দিতে পারবে। আর যে পারবে সে তো সব শিখবে, সব শিখলে আরো বেটার। আর হলো যে ফান্ডামেন্টাল অল্টারেশন অফ আর্মে যে কিছু পজিশন আছে, কে বলতে পারবে অল্টারেশন অফ আর্মে, তারপর অল্টারেশন লেগের কিছু পজিশন আছে, তারপর ট্রাঙ্ক চেঞ্জ করে আর আর্মি চেঞ্জ করে কি যে পজিশন গুলোর মধ্যে কে বলতে পারবে নামগুলো একটু বলো, তারপর আমরা নতুন পড়াতে চলে যাই। হ্যাঁ বলো, কে বলতে পারবে? রিড স্ট্যান্ডিং, ইয়ার্ড স্ট্যান্ডিং। হ্যাঁ হ্যাঁ, কারণ কি দেখো, যখন হচ্ছে ধরো এই যে রিচ স্ট্যান্ডিং বা ইয়ার্ড স্ট্যান্ডিং, তখন কি কি জয়েন্ট পজিশন আমাদের জানতে হবে না। ধরো তোমার সেকেন্ড ইয়ারে একটা পেশেন্টকে বললে, পেশেন্টকে তুমি দাঁড়া করালে ইয়ার্ড স্ট্যান্ডিং এ, তুমি জাস্ট লিখলে যে পেশেন্টকে তুমি ইয়ার্ড স্ট্যান্ডিং লিখলে, তাহলেই তুমি বোঝা যাবে যে তুমি কোন পজিশনে দাঁড়া করিয়েছো। কিন্তু ওখানে ডেসক্রাইব করতে হবে না, পজিশন জানতে হবে না, তাহলে বোঝা যাবে যে এই পজিশনের নামগুলো বেসিক ইনফরমেশন আমাদের সবাইকে জানতে হবে, যে ইয়ার্ড স্ট্যান্ডিংটা কোনটা, ও মানে স্টেড স্ট্যান্ডিং আছে বা ওগুলো কোনটা, রিচ স্ট্যান্ডিং কোনটা, স্ট্রেচ স্ট্যান্ডিং কোনটা, সেটা আমরা নাম জেনেই বুঝে ফেলবো যে এই পজিশন। কিছু কিছু কমন আরো আছে লাইন পজিশনের, যেটা সব ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেগুলো তোমরা জেনে ফেলবে যখন ওগুলো ডিসক্রাইব করে, তখন দেখা যাবে যে তোমাদের আর ডিটেলস লিখতে হবে না, তখন এমনিতেই বোঝা যাবে যে এটা হচ্ছে এই পজিশন। যাই হোক, আমরা অল্টারেশন অফ আর্মের জেনে ফেলছি, যে অনেক সময় পরীক্ষা আসে যে চারটা অল্টারেশন অফ আর্মের পজিশনের নাম লিখো, তাদের ইফেক্ট ইউজ লেখো, এভাবে পরীক্ষা আসে। তোমরা আগের কিছু কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে এভাবে পরীক্ষা আসে। ঠিক আছে, এখন আজকে আমি পড়াবো হচ্ছে অল্টারেশন অফ দ্য লেগ, লেগের আমরা পড়াবো। দেখো, অল্টারেশন অফ দ্য লেগ, সবাই তো তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তাই না? জি ম্যাম। আচ্ছা, দেখো টো স্ট্যান্ডিং আছে, স্টেড স্ট্যান্ডিং আছে, ওয়াক স্ট্যান্ডিং আছে, স্টেপ স্ট্যান্ডিং আছে, হাফ স্ট্যান্ডিং। এটা কি আমি পড়িয়েছিলাম কত ক্লাসে? আচ্ছা, না পড়লে আবার রিভিশন হোক। ঠিক আছে, অল্টারেশন অফ দ্য লেগ, দেখো লেগের যে পজিশন গুলো, টো স্ট্যান্ডিং, টোর উপরে যদি স্ট্যান্ডিং করা হয়, তোমরা কি একটু ফিল করে দেখো যে কোনো তুমি নিজে ফিল করে দেখো, কোনো কিছু সাপোর্ট ছাড়া টো স্ট্যান্ডিং যদি করো, তোমার কাপ মাসেলটা কি হবে, স্ট্রেচফুল হবে, টাইট হবে এবং কন্ট্রাকশন হবে। হ্যাঁ, তখন কি আমরা বিভিন্ন এক্সারসাইজের জন্য অনেক সময় পেশেন্টকে টো স্ট্যান্ডিং দ্বারা করাই। তো আমরা এই যে কাপ মাসেল তো সবাই জানো যে কাপ মাসেলটা কোথায়, আমাদের লেগের একদম নিচের পোর্শনে পিছনে ব্যাকের যে মাসেলটা আছে সেটা কাপ মাসেল, এটা তোমরা সবাই জানার কথা। এই কাপ মাসেলে কি, এই যে টো স্ট্যান্ডিং হলে কাপ মাসেলটা খুব স্ট্রেচ ফিল করে এবং টান টান হয়, স্ট্রেচিং হয়। তো
তো আমরা অনেক সময় এই ধরনের বিভিন্ন এক্সারসাইজের ক্ষেত্রে এই স্ট্যান্ডিংটাকে আমরা এক্সারসাইজের ক্ষেত্রে ইউজ করি। তবে স্টেড স্ট্যান্ডিং দেখো, স্টেড স্ট্যান্ডিং এ কি বেজ অফ সাপোর্টটা অনেক বেশি, এবং দেখা গেছে যে এইভাবে স্টেড স্ট্যান্ডিং এ বেজ অফ সাপোর্ট দিয়ে যদি কোনো পেশেন্টকে দাঁড়া করানো হয়, দেখা যাচ্ছে অনেকটা ব্যালেন্স ফিল করে। এই জন্য অনেক সময় স্টেড স্ট্যান্ডিং এ আমরা পেশেন্টকে দাঁড়া করাই। হ্যাঁ, ওয়াক স্ট্যান্ডিং যদি ধরো বিভিন্ন অ্যাডভান্স ওয়াকিং শিখানো হয়, বা ওয়াকিং এর ক্ষেত্রে প্রথমে আমরা কি স্টার্টিংটা কিভাবে করব, বা পেশেন্টকে ওয়াক স্ট্যান্ডিং করে ধরো কোনো ব্যালেন্সিং শিখালে, তুমি পেশেন্টকে ওয়াক স্ট্যান্ডিং এ দাঁড়া করালে, তাহলে তোমার স্টার্টিং পজিশনটা কি হলো? ওয়াক স্ট্যান্ডিং হলো। হাফ স্ট্যান্ডিং বুঝতেই পারতেছো যে ওয়ান লেগের উপর বেশি ওয়েট বেয়ার করবে, আদার লেগের উপরে করবে না। স্টেপ স্ট্যান্ডিং বুঝতেই পারতেছো, একটা স্টেপ স্ট্যান্ডিং যেটা স্টেয়ারে আপ ডাউন করার সময় স্টেপ স্ট্যান্ডিং এভাবে স্টার্ট করতে হয়, দাঁড়া করাতে হয়। ঠিক আছে, এই নামগুলো তোমরা জেনে রাখবে। আরেকটা আছে যে ক্লোজ স্ট্যান্ডিং। ক্লোজ স্ট্যান্ডিংটা কি, একদম দুইটা পা যখন একদম ক্লোজলি দাঁড়া করা হয়, দেখো দুইটা তোমরা এই জিনিসগুলো ফিল করবে। তোমরা যখন ক্লাস শেষ হবে তোমরা একটু ট্রাই করে দেখবে যে টো স্ট্যান্ডিং করলে তোমার কেমন ব্যালেন্সটা কেমন হয়। তোমার কি কাপ মাসেলটা খুব স্ট্রেস ফিল করতেছে? অনেক সময় দেখা যায় বিভিন্ন এক্সারসাইজের ক্ষেত্রে আমরা ইয়া করি, ওই একসাথে করে রেখে কাপ মাসেলটাকে দেখা যাচ্ছে স্ট্রেচ করার জন্য আমরা টো স্ট্যান্ডিং এ দাঁড়াচ্ছি। আবার দেখা যাচ্ছে যে ক্লোজ স্ট্যান্ডিং, দেখবে পা দুটোকে একদম ক্লোজ করে যদি কোনো ক্ষেত্রে মানে অ্যাডভান্স ব্যালেন্সিং শেখানোর জন্য, ধরো ও পেশেন্ট এবং ওল্ডার এজ এর মানুষকে দেখবা যে ক্লোজ স্ট্যান্ডিং এ দাঁড়াতে হলে কিন্তু তাদের একটা ফলের ভয়, মানে পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যখন ওল্ডার এজ হয় তখন কিন্তু দেখবা যে তাদের যে নিউরোলজিক্যাল প্রবলেম বা হরমোনাল যে আস্তে আস্তে যে ধরনের প্রবলেম গুলো হয়, তখন দেখা যাচ্ছে যে তারা ব্যালেন্সিং এ কিছুটা প্রবলেম হয়ে যায়। তখন দেখা যায় যে ক্লোজ স্ট্যান্ডিং এ দাঁড়ালে কিন্তু তাদের একটা ব্যালেন্সের প্রবলেম হয়, এবং চোখ বন্ধ করলে তো আরো বেশি প্রবলেম হয়। তখন দেখা যাচ্ছে যে তারা পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো পেশেন্টকে যখন তুমি আরো আস্তে আস্তে ব্যালেন্সিং বাড়াবে, তখন তুমি ক্লোজ স্ট্যান্ডিং ও আস্তে আস্তে শিখাতে পারো যে এখন তার এই লেভেলটাতে সে আসছে কিনা, তুমি এটা দেখতে পারো, বা এভাবে তুমি করতে পারো। ঠিক আছে, এখন দেখো ক্লোজ স্ট্যান্ডিং তোমাদের অল্টারেশন অফ দ্য লেগ, যদি পজিশন ডিরাইভ পজিশনের নামগুলো আসে তুমি দিতে পারবা। ক্লোজ স্ট্যান্ডিং, টো স্ট্যান্ডিং, স্টেড স্ট্যান্ডিং, ওয়াক স্ট্যান্ডিং, স্টেপ স্ট্যান্ডিং, এরকম নামগুলো তোমরা দিতে পারবা, 3-4টা নাম দিতে পারবা। তো এখন যদি এটার আমরা ডেসক্রিপশন জেনে নিব যে এইখানে জয়েন্ট পজিশনটা কেমন হবে। হিপ জয়েন্ট আর রোটেটেড ইন্টারনালি সো দ্যাট দ্য বোথ আর অ্যাডজাস্টিং টুগেদার। হিপ জয়েন্টে কি হয়, হিপ জয়েন্টে তোমরা ফিল করবে, তোমরা চিন্তা করবে যে আমরা যদি ক্লোজ স্ট্যান্ডিং এ দাঁড়াই তাহলে কি হয়, হিপ জয়েন্টটা কি ইন্টারনালি রোটেটেড হয়। ইন্টারনালি রোটেশন, এক্সটার্নাল রোটেশন নিশ্চয়ই তোমরা পুরাতন যারা আছো সবাই জানো ইন্টারনাল রোটেশন কোন দিকে, এক্সটার্নাল রোটেশন কোন দিকে। নতুন যারা তারা হয়তো প্র্যাকটিক্যাল দেখে নাই, কিন্তু তারাও বুঝে নাও, তোমাদেরকে আমি বলেছি যে তোমরা একটু ইন্টারনেটে দেখে নিবে যে ইন্টারনাল রোটেশন কোনটা, এক্সটার্নাল রোটেশন কোনটা। আমাদের লিম্বটা কি হয় যখন ক্লোজলি দাঁড়ানো হয়, একদম টো দুইটা একসাথে ক্লোজলি থাকে, তখন কি হিপের যে জয়েন্টটা কি হয় ইন্টারনালি রোটেটেড হয়ে থাকে। সেটা জেনে নিলে তুমি যে কোনো ভাবে লিখতে পারবে, পরীক্ষা যদি আসো তাহলে তুমি লিখে নিতে পারবে যে জয়েন্ট পজিশন ইজ ইন্টারনালি রোটেটেড, একটা কথা লিখে দিলে তাহলে বোঝা যাবে তুমি জিনিসটা বুঝেছো। রেস্ট অফ দ্য জয়েন্ট ইজ সেম অ্যাজ ফান্ডামেন্টাল স্টার্টিং পজিশন, জাস্ট স্ট্যান্ডিং পজিশন, মানে স্ট্যান্ডিং পজিশনে আদার সবগুলো একই সেম। যেমন স্পাইনের পজিশনটা কেমন হবে, শোল্ডারের পজিশনটা কেমন হবে, নেকের পজিশন কেমন হবে, সব একই রকম। মাসেল ওয়ার্ক, leg muscle work more strongly than fundamental starting position for advanced standing training. যদি অ্যাডভান্স স্ট্যান্ডিং ট্রেনিং করানো হয়, যে ধরো একটু ওল্ডার এজদের পার্সনদের দেখা যাচ্ছে যে একদম ক্লোজ স্ট্যান্ডিং তারা হতে পারে না, তাদের একটা ফল হওয়ার চান্স থাকে। তো সেহেতু তাদেরকে আস্তে আস্তে ব্যালেন্স বাড়ানোর পরে তাদেরকে ক্লোজ স্ট্যান্ডিং এ প্র্যাকটিস করানো হয়। ঠিক আছে, এখন দেখো তারপরে আমরা শিখবো হচ্ছে টো স্ট্যান্ডিং। টো স্ট্যান্ডিং বলেছি যেটা টো এর উপরে দাঁড়িয়ে একদম মানে স্ট্রেট হওয়া, যে তাতে কি তোমরা একটু ফিল করে দেখবে যে আমাদের কাফ মাসেলের উপরে খুব স্ট্রেস হয়। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সারসাইজের জন্য আমরা টো স্ট্যান্ডিং করাই পেশেন্টের জন্য,
পেশেন্টের কাফ মাসল স্ট্রেনথেনের জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু যে কি অস্টিওআর্থ্রাইটিস হয় বা আদার্স মাসল গুলো উইক হয়ে যায়, লোয়ার লিমের হাঁটার ক্ষেত্রে প্রবলেম হয়। ওল্ডার এজে দেখবা যে বয়স্ক মহিলাদের বা বলো পুরুষদেরও হাঁটার ক্ষেত্রে প্রবলেম ফিল করে, কারণ মাসল গুলো উইক হতে থাকে। বয়সের সাথে সাথে তো ডিজেনারেটিভ চেঞ্জ চলে আসে। প্রত্যেকটা মানুষের কি একটা বয়সের পর পর ডিজেনারেটিভ চেঞ্জ আসে, সেটা ব্রেনের সেল বলো, শরীরে প্রত্যেকটা টিস্যু বলো, ডিজেনারেটিভ চেঞ্জ আসে। তখন আস্তে আস্তে স্লোলি কি হয়, উইকনেস চলে আসে। তখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাডভান্স এক্সারসাইজ, যারা এক্সারসাইজ করে, যারা বিভিন্ন এক্সারসাইজ করে তাদের ফিটনেস লেভেলটা ভালো থাকে, তখন এই ধরনের প্রবলেম গুলো হয় না। এই যে সেই ক্ষেত্রে আমরা টো স্ট্যান্ডিংটাও প্র্যাকটিস করাতে পারি, তাতে কাফ মাসেল এর স্ট্রেচ হবে এবং স্ট্রেংথ বাড়বে। জয়েন্ট পজিশনটা কেমন হবে? দ্য হিল আর ক্লোজ টুগেদার এন্ড রেজ ফ্রম দ্য ফ্লোর। ডিআইপি, পিআইপি আছে। তোমরা ডিস্টেন্স ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এক্সটেন্ডেড থাকবে, অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেকশন থাকবে। অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেকশন, ডর্সিফ্লেকশন তোমরা শিখেছো। অ্যাঙ্কেল প্ল্যান্টার কোন দিকে? নিচের দিকে, পামার সারফেসে যেদিকে যাবে সেটা হচ্ছে প্ল্যান্টার ফ্লেকশন, আর হচ্ছে পিছনের দিকে ডর্সিফ্লেকশনে যাবে, সেটা হচ্ছে পিছন দিকে ডর্সিফ্লেকশন। হ্যাঁ, মাসেল ওয়ার্ক হবে কি, অ্যাঙ্কেল প্ল্যান্টার ফ্লেক্সর ওয়ার্ক স্ট্রংলি, ইফেক্টিভ হবে মোর ব্যালেন্স এক্সারসাইজ। যেমন টো স্ট্যান্ডিং হচ্ছে মোর ব্যালেন্স এক্সারসাইজ, কারণ টো স্ট্যান্ডিংটা একটু হার্ড ওয়ার্ক। ইউজফুল ফর পোস্টারাল ফ্ল্যাট ফিট পেশেন্ট। অনেক সময় কি হয়, অনেকের পায়ের পাতাটা ফ্ল্যাট থাকে। দেখবে যে অনেকের জন্মগত কারণেও এরকম হতে পারে যে পায়ের পাতাটা একদম ফ্ল্যাট। আমাদের একটা কার্ভেচার থাকে না পায়ের পাতায়, যেটা থাকে সেখানে দেখবা যে একটা আর্চ থাকে, যেটাকে আর্চ বলা হয়, কার্ভেচার থাকে। দেখবা যে অনেক বাচ্চাদের এরকম আছে যে একদম ফ্ল্যাট ফিট, তাদের কিন্তু হাঁটার প্রবলেম হয়। এই জন্য আমাদের এই যে এখানে কি করা হয়, বাচ্চাদেরকে বিভিন্ন এক্সারসাইজ করানো হয়, তারপরে ওখানে একটা শু দেওয়া হয়, স্পেশাল শু ইউজ করা হয়, তারপর বিভিন্ন এক্সারসাইজ করা হয়। এরকম যদি কারো ফ্ল্যাট ফিট থাকে, তাদের হাঁটার যে প্রবলেমটা হয়, এটা কারেকশনের জন্য অনেক সময় টু স্ট্যান্ডিং এগুলো প্র্যাকটিস করানো হয়। স্টেড স্ট্যান্ডিং, এটা কি হবে, বোথ হিপ জয়েন্ট আর অ্যাবডাক্টেড। আর মাসেল ওয়ার্ক কি হবে, হিপ অ্যাবডাক্টর ওয়ার্ক স্ট্রংলি টু সাইডিং। ইফেক্টিভ কি, ফর মোর স্টেবল পজিশন when performing exercise in frontal plane। এটা হচ্ছে মোর স্টেবল পজিশন। যদি কোনো এক্সারসাইজ করা হয়, দেখা যাচ্ছে যে স্টেবল পজিশন যদি সিলেক্ট করা হয়, তখন এইভাবে এই পজিশনটাকে সিলেক্ট করা হয়। এখন দেখো ওয়াক স্ট্যান্ডিং। ওয়াক স্ট্যান্ডিং তো বুঝতেই পারতেছো, একটা পা সামনের দিকে থাকবে, একটু ফ্রন্টে থাকবে। ওয়ান লেগ ইজ ফরওয়ার্ড জাস্ট 2 feet লেন্থ অ্যাপার্ট, অ্যানাদার লেগ ইজ ব্যাকওয়ার্ড ইন দ্য সেম লাইন। মানে কি, ওয়াক স্ট্যান্ডিং বুঝে ওয়াকের পজিশন, একটা পা কি সামনের দিকে থাকবে। মাসেল ওয়ার্ক কি হবে, এক্সটেন্সর অফ ওয়াক স্ট্যান্ডিং। ওয়াক স্ট্যান্ডিং এ আমরা বুঝতেই পারতেছো ওয়াক স্ট্যান্ডিং এর পজিশনটা কেমন হবে, একটা লেগ ফরওয়ার্ডলি থাকবে এবং ওয়াকিং পজিশনে থাকবে। এটা অনেক সময় কি, অনেক ক্ষেত্রে যেমন স্পাইনটা রোটেশন করার জন্য, অনেক সময় কি ধরো আমাদের ব্যাক পেইন যদি ডেভেলপ হয়, তাহলে কি হয়, অনেক সময় স্পাইনটাকে রোটেট করা হয়। তোমরা আরো যখন অ্যাডভান্সে যাবা তখন দেখবা যে ব্যাক পেইন, নেক পেইন, থোরাসিকে যে পেইন হলে পেশেন্টদেরকে যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা হয়, তখন কি রোটেট করা হয়। দেখা যাচ্ছে যে স্ট্যান্ডিং পজিশনে আমরা যখন স্পাইনটাকে রোটেট করব, তখন ওয়াক স্ট্যান্ডিং পজিশনে থাকলে কিন্তু রোটেশনটা ইজি হয়। তুমি যদি দেখো যে একদম ধরো ক্লোজ স্ট্যান্ডিং বা সমান ভাবে ব্যালেন্সে দাঁড়িয়ে তুমি কিন্তু খুব সুন্দর করে রোটেট করতে পারবে না, স্পাইনটাকে রোটেশন করতে পারবে না। কিন্তু তুমি যদি ওয়াক স্ট্যান্ডিং এ দ্বারাও খুব ইজি ভাবে মুভ করবে তোমার স্পাইনটা। সেই জন্য দেখা যাচ্ছে যে আমরা পেশেন্টকে ওয়াক স্ট্যান্ডিং পজিশনে স্ট্যান্ডিং করাই। তাহলে কি এটা পজিশনটা কেমন হবে, ওয়ান লেগ ইজ ফরওয়ার্ড জাস্ট 2 foot length apart, another leg is backward in the same line. Muscle work কিরকম হবে, extensor of hip and knee in rear leg work strongly to maintain this position. Effective হচ্ছে sagittal plane exercise আর useful for localized rotation of spine। যেটা আমি বললাম, যেটা মেন হচ্ছে আমরা যদি রোটেশনাল কোনো এক্সারসাইজ করি, তাহলে কিন্তু আমরা এই পজিশনে বেটার ফিল করবে। দেখো ওয়াক স্ট্যান্ডিং আরেকটা পজিশন, তোমরা চিন্তা করে দেখো, স্পোর্টস এর সময় তোমরা কখনো চাকতি নিক্ষেপ নিশ্চয় খেলাধুলা করেছো, আর সিআরপি তেও সবসময় প্রতি বছর একটা স্পোর্টস হয়। তোমাদের তো এই যে
করোনার জন্য আমাদের তোমরাও বেশি দিন থাকলে না, বা এই টাইমে দেখা যাচ্ছে আমরা জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রত্যেক বছরই স্পোর্টস হয়, স্টুডেন্টদের স্পোর্টস হয়, সেখানে চাকতি নিক্ষেপ থাকে, থ্রোয়িং থাকে, আরো বর্ষা নিক্ষেপ থাকে। তখন দেখবা যে স্টার্টিং পজিশনটা কেমন হয় স্পোর্টসে, এই যে চাকতি নিক্ষেপে ওয়াক স্ট্যান্ডিং পজিশনে থেকে তারপর কি করে ঘুরায় তারপরে মারে। তো এরকম একটা পজিশন, যেমন ফার্স্ট কোনো স্পোর্টস এর ক্ষেত্রে কোন স্ট্যান্ডিং পজিশনটা সে ফার্স্টলি স্টার্ট করবে, সেটা জানার জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে, যে আমরা স্পোর্টস এর ক্ষেত্রে বলো, পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে বলো, আমরা ওয়াক স্ট্যান্ডিং এ কিছু কিছু ক্ষেত্রে বেটার ফিল হয় পেশেন্টের, মানে তার অ্যাক্টিভিটিটা স্টার্ট করার ক্ষেত্রে। হাফ স্ট্যান্ডিং যেটা হচ্ছে জয়েন্ট পজিশন, হোল বডি ওয়েট of the body is support in one leg. The other leg may be free or supported in variety in position. Muscle work হচ্ছে abductor of hip, opposition lumbar, side flexor, এই মাসেল গুলো কাজ করবে। ইফেক্টিভ কি, unsupported leg is free, so useful for some one leg exercise. ফর মোর ব্যালেন্স এক্সারসাইজ, হাফ স্ট্যান্ডিং যদি মানে অনেক সময় মোর ব্যালেন্স এক্সারসাইজ করার জন্য এটা করা হয়। এখন দেখো আমরা অল্টারেশন অফ আর্মের জিনিসগুলো শিখে ফেললাম, অল্টারেশন অফ লেগের জিনিসগুলো শিখে ফেললাম। এখন দেখো অল্টারেশন অফ দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের যদি কোনো চেঞ্জ করে আমরা কোনো এক্সারসাইজ স্টার্ট করি বা কোনো এক্সারসাইজ করি, সেরকম আরো সুন্দর সুন্দর পিকচার আছে, আসলে সুন্দর সুন্দর পিকচার দিলে ভালো হতো, মানে পিকচারটা সুন্দর হয় নাই। যাই হোক, দেখো স্টোভ স্ট্যান্ডিং বলা হয়, এই পজিশনে যদি কোনো ক্ষেত্রে স্টার্ট মানে দাঁড়ায় সেটাকে বলা হবে স্টুপ স্ট্যান্ডিং। লেগস স্টুপ স্ট্যান্ডিং হচ্ছে কি, ট্রাঙ্ক কোনটাকে বলে, বডির যেটা স্পাইনের এই জুড়ে যে এরিয়াটা আছে সেটাকে আমরা বডির ট্রাঙ্ক বলে থাকি। এই ট্রাঙ্কটাকে যদি ফরওয়ার্ডলি থাকে তাহলে লেগস স্টুপ স্ট্যান্ডিং বলা হয়। আরো কিছু আছে স্ট্যান্ডিং, তোমরা ওগুলোর নাম শিখে ফেলবে। লেগস স্টুপ স্ট্যান্ডিং এ কি জয়েন্ট পজিশনটা কেমন হবে, হিপ এন্ড ট্রাঙ্ক কি ফ্লেকশন পজিশনে থাকবে। ফ্লেকশন এক্সটেনশন তোমরা তো শিখে ফেলছো নতুনেরা যারা আসো। ফ্লেকশন হচ্ছে সামনের দিকে যদি ব্যান্ড করা হয় সেটাকে ফ্লেকশন বলা হয়, পিছনের দিকে যদি মানে উল্টা দিকে যায় তাহলে তাকে এক্সটেনশন বলা হয়। এখন দেখো জয়েন্ট পজিশনটা কেমন হবে, হিপ এন্ড ট্রাঙ্ক ফ্লেকশন পজিশনে থাকবে, হেড এন্ড আর্ম আর রিল্যাক্স সো দ্যাট দে হ্যাং ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড। মাসেল ওয়ার্ক কি হবে, অ্যাঙ্কেল ডরসিফ্লেক্সর স্টাবলাইজ দ্য পজিশন ইন্টেন্সিং ফুট মাসেল গ্রিপ the floor. Effective use হচ্ছে for local relaxation of upper limb for expiration. দেখো এক্সপিরেশনের জন্য অনেক সময় এইভাবে, অনেক সময় একটু ফরওয়ার্ডলি দাঁড়া করানো হয়। লেগস স্টুপ স্ট্যান্ডিং, তোমরা লেগস স্টুপ, পরের পিকচারটা হচ্ছে লেগস স্টুপ স্ট্যান্ডিং, মানে এখানে পিকচারটা সুন্দর করে দেওয়া নাই, কিন্তু যদি দেখো অনেক সময় কি এক্সপিরেশনের জন্য যাদের হার্টের প্রবলেম বা যাদের কার্ডিয়াক কোনো প্রবলেম আছে, দেখবা যে তারা শ্বাস নিতে কষ্ট হলে কি হয়, একটু ঝুঁকে সামনের দিকে দেয়ালের এখানে যদি একটু ঝুঁকে বা এরকম ব্যান্ড করে যদি দাঁড়ায় তাহলে কি তাদের এক্সপিরেশনের সুবিধাটা হয়। ইনস্পিরেশন এক্সপিরেশন, তোমরা ইনস্পিরেশন মানে হচ্ছে যদি আমরা শ্বাসটা নেই সেটাকে ইনস্পিরেশন বলা হয়, আমরা শ্বাসটা যখন ছেড়ে দেই তখন আমরা এটাকে এক্সপিরেশন বলে থাকি। এটা তোমরা ব্রিদিং এক্সারসাইজ পড়বা যখন, তখন বুঝতে পারবা যে কোনটা মানে কিভাবে আমরা ব্রিদিং প্যাটার্নটা কেমন, ব্রিদিং যখন আমরা করা হয় পেশেন্টকে ব্রিদিং এক্সারসাইজ করানো হয়। এবং এই যে দেখো করোনার সময় কিন্তু সবসময় দেখবা যে করোনার এই সময়ে বিভিন্ন জায়গায় তোমরা জানবা যে ব্রিদিং এক্সারসাইজ করতে বলা হয়, যে ব্রিদিং এক্সারসাইজ করলে কি হয়, লাং ভলিউম বাড়ে, লাং ক্যাপাসিটি বাড়ে, লাংয়ের যে অ্যালভিউলাই গুলো আছে, লাংয়ের এই অ্যানাটমি গুলো তোমরা এখনো জানো না, যেটা ফুসফুসের মধ্যে কত ছোট ছোট অ্যালভিউলাই থাকে, ঘরের মতো থাকে। যখন আমরা বাতাসটা নেই সেই ঘরগুলো কি হয়, ছোট করে এক্সপান্ড হয়, বড় হয়, তখন আবার যখন ছেড়ে দিই বাতাসটা তখন আস্তে করে চুপসে যায়। তো এই জিনিসগুলো আমরা যখন শ্বাস প্রশ্বাস ডিপ ব্রিদিং এক্সারসাইজ করব, এমনি নর্মালি আমি সবাইকে অ্যাডভাইস করি যে তোমরাও কি করবে, তোমাদের যে এই করোনার সময়ে যে কেউ এফেক্ট হতে পারে, ওল্ডার এজরা তো বেশি এফেক্টেড হয়, ইয়াংরাও হতে পারে। সুতরাং তোমার ইমিউনিটি পাওয়ার যেন ভালো থাকে, তোমার লাং ক্যাপাসিটির জন্য ভালো থাকে, তোমরা বাসায় বসেই তোমরা এই যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ গুলো করতে পারবে। যেমন নাক দিয়ে খুব বেশি করে নিঃশ্বাস নিবে, তোমাদের চেস্টটাকে একটু এক্সপান্ড করবে, তারপর কিছুক্ষণ বাতাসটা হোল্ড করে রাখবে, দেন তোমরা এটা মুখ দিয়ে ছাড়বে। এভাবে করলে কি হয়, লাং এর ক্যাপাসিটিটা বাড়ে, আমাদের অক্সিজেনটা বেশি ইনটেক হয়। অক্সিজেন বেশি ইনটেক হলে কি হবে, আমাদের এই যে ব্লাডের মাধ্যমে ভেন্টিলেশন, পিউরিফিকেশন, এগুলো তোমরা পড়বে, এটা কি হবে, আমাদের সারা বডিতে অক্সিজেন লেভেলটা বেড়ে যাবে। তাহলে আমাদের কি, আমাদের বডির যে মানে প্রত্যেকটা সেলের কার্যক্ষমতাটা ভালো হবে। ঠিক আছে,
যাই হোক, এগুলো পরবর্তীতে পড়াশোনা তোমরা যখন কার্ডিওপালমোনারি সাবজেক্ট পড়বে থার্ড ইয়ারে উঠলে, তখন আরো ডিটেলস তোমরা পড়বে কিভাবে স্ট্রেন বাড়ানো যায়, কিভাবে লাং ভলিউম বাড়ানো যায়, লাং ক্যাপাসিটি বাড়ানো যায়, ম্যাক্সিমাম হার্ট রেট কি, এগুলো অনেক কিছু আছে পড়াশোনার, সেগুলো তোমরা পরবর্তীতে পড়বে। স্টুপ স্ট্যান্ডিং যেটা আমি দেখালাম, স্টুপ স্ট্যান্ডিং প্রথম পিকচারটা ছিল, সেখানে পিকচারে কি আছে যে হিপ জয়েন্ট ইজ ফ্লেক্স, হেড ট্রাঙ্ক আর্ম রিমেইন ইন অ্যালাইনমেন্ট আর ইনক্লাইন্ড ফরওয়ার্ড, একটু ফরওয়ার্ডলি থাকবে। আর মাসেল ওয়ার্ক কি হবে, অ্যাঙ্কেল ডরসিফ্লেক্স স্টাবিলাইজ দ্য পজিশন ইন্টেন্সিং ফুট মাসেল গ্রিপ অন দ্য ফ্লোর। শোনো, এখানে একদম যে হুবহু মুখস্থ করে করে ওভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট বুঝে যখন তোমরা অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন কোনটা, প্ল্যান্টার ফ্লেকশন কোনটা বুঝবা, হিপের ফ্লেকশন এক্সটেনশন কোনটা বুঝবা, তখন তুমি স্টুপ স্ট্যান্ডিং দেখলে তুমি নিজেই বুঝে নিতে পারবে এখানে কি ট্রাঙ্কের পজিশনটা ফ্লেক্স পজিশন আছে, হিপের পজিশনটা কি ফ্লেক্স আছে। এটা বুঝে পিকচারটার কথা মনে করবে এবং তোমরা ডেসক্রাইব করে দিবা, সমস্যা নেই। তোমরা নিজেদের ভাষায় সুন্দর করে পজিশন গুলো ঠিক মতো লিখতে পারলেই হলো, যদি পরীক্ষায় আসে। ইফেক্ট এন্ড ইউজ কি, ফর স্ট্রং ওয়ার্ক ফর ব্যাক মাসেল, এই পজিশনে কি ব্যাক মাসেলের ওয়ার্কের জন্য অনেক সময় এই ধরনের পজিশনে বিভিন্ন এক্সারসাইজ করানো হয়। ফল আউট স্ট্যান্ডিং, এখানে পিকচার নাই, ফল আউট স্ট্যান্ডিং এই পজিশনটা কি একটা লেগ একটু বেশি সামনের দিকে ফরওয়ার্ডলি থাকে, ওয়াক স্ট্যান্ডিং এর মতো এখানে লেগটা একটু 3 স্টেপ সামনের দিকে বেশি থাকে। এখানে পিকচারটা তোমাদের আগের একটা নোট দিয়েছিলাম, পুরাতন যারা আছো ওখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারবে। এখানে ফরওয়ার্ড স্ট্যান্ডিং এ কি, ওয়ান লেগ ইজ প্লেসড ডাইরেক্টলি ফরওয়ার্ড টু দ্য ডিস্টেন্স অফ 3 ফুট লেন্থ and knee is bent. The back leg is remaining straight and the body is inclined forward in line to with it. Muscle work হচ্ছে forward leg extension and foot muscle work strongly. Back leg হচ্ছে কি extension work the to keep the trunk straight. Dorsiflexor keep the heel on ground. Head and trunk muscle work as stoop standing. Useful কি, স্পাইন কার্ভেচার, ফরওয়ার্ড স্ট্যান্ডিং যেটা আমি বললাম, ওয়াক স্ট্যান্ডিং এ স্পাইন রোটেশনের যে এক্সারসাইজ আছে এটার জন্য ভালো। আবার এই সেমই যদি ফরওয়ার্ড স্ট্যান্ডিং এও যে স্পাইন রোটেশনের জন্য যে এক্সারসাইজ গুলো করা হয় সেটা বেটার, সেটার জন্য ভালো। এখন দেখো, এই যে এই পর্যন্ত ট্রাঙ্কের যেটা আমি পড়ালাম, লেগের যেগুলো পড়ালাম, তোমরা কি বুঝতে পেরেছো? রুমা বলো তো তুমি বুঝতে পেরেছো এই যে আমরা অল্টারেশন অফ দা টাং বলো, অল্টারেশন অফ দা লেগ, লেগের যে জিনিসগুলো আমরা বললাম, পজিশনের নামগুলো জানতে হবে, অনেক সময় পজিশনের নাম আসে, সেই নামগুলো সম্পর্কে বা ডিটেলস যেটা আমি বললাম, এটা একটু বুঝা গেছে? জিনিসটা পড়তে তো অবশ্যই হবে, তোমাদের ইন ডিটেলস পড়তে হবে, কিন্তু একটু কঠিন, কারণ তোমরা হচ্ছে পজিশন গুলো তো তোমরা বেশি ভালো করে শিখো না, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। হয়তো তুমি হিপ ফ্লেকশন কোনটা সেটা জানো, রুমা এই জিনিসগুলো জানো যে হিপ ফ্লেকশন কোনটা, হিপ এক্সটেনশন কোনটা, অ্যাবডাকশন কোনটা, ইন্টারনাল রোটেশন কোনটা। একটু কঠিন, আমি যেটা বললাম যে পরীক্ষার খাতায় তোমরা হুবহু যে এভাবেই লিখতে হবে তা না, তোমার স্ট্যান্ডিং পজিশন কিছু পজিশন গুলো তো লিখতে হবে, ভালো করে তোমরা শিখে নিবে। আর বাকি ধরো এই যে অল্টারেশন অফ দ্য লেগ, অল্টারেশন অফ দ্য আর্ম, এই জিনিসগুলো তোমরা জাস্ট একটু নিজেরা বুঝে লিখে, বুঝে যদি তোমরা মোটামুটি লিখতে পারো, আমি বুঝে নিব যে না তোমরা জিনিসটা বুঝেছো। যেমন হিপের পজিশনটা কেমন থাকবে, ইন্টারনালি রোটেশন থাকবে না এক্সটার্নাল রোটেশন থাকবে, এটা তুমি একটু ফিল করে একটু বুঝে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা নাম্বার পাবে, ঠিক আছে? একটু তো কঠিন, অবশ্যই কঠিন, এতগুলো নাম তোমাদের ডিটেলস মনে রাখাটা কঠিন হবে, কিন্তু এই জন্য তুমি যদি জয়েন্ট পজিশনটা বুঝো এবং বডি পজিশন গুলো বুঝো, তাহলে তোমার জন্য বেশি কঠিন মনে হবে না। তুমি সেইভাবে একটু বর্ণনা ডিসক্রাইব করে লিখে দিলে তুমি নিজের মতো করে, কিন্তু পজিশন গুলো যেন ঠিক থাকে, ঠিক আছে? তাহলে কঠিন মনে হবে না, একটু কষ্ট করে পড়তে হবে, বারবার করে পড়লে তখন তুমি যদি পজিশন গুলো না জানো, ধরো হিপ ফ্লেকশন কোনটা, এক্সটেনশন কোনটা তুমি না জানো, তাহলে কিন্তু তুমি হাজার মুখস্থ করে পারবা না। বা ট্রাঙ্কের রোটেশন কোনটা বলা হয় সেটা যদি না বুঝো, তাহলে তুমি কিভাবে মনে রাখবে বলো? আবার যদি তুমি জিনিসগুলো, এই জিনিসগুলো ব্যাকের কোনটা, এক্সটেনশন কোনটাকে বলা হয়, পামার কোনটাকে বলা হয়, এই ওয়ার্ড গুলো, এই জিনিসগুলো যদি না বুঝো তাহলে তো তোমার কাছে কঠিন মনে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এখন দেখো, ডিরাইভ পজিশন, যে পজিশন ডিরাইভ ফ্রম নিলিং,
নিলিং পজিশনটা মনে আছে যে ফান্ডামেন্টালের নিলিং পজিশনটা কেমন, হাঁটুর উপর ভর করে যেটা থাকে সেটা হচ্ছে নিলিং পজিশন। যেমন বিভিন্ন এক্সারসাইজের ক্ষেত্রে কিন্তু নিলিং পজিশনটা প্রেফার করা হয়। যেমন হাফ নিলিং কেমন হবে, নীল সিটিংটা কেমন হবে, প্রন নিলিং কেমন হবে। সিটিং বসে এটা সিটিং এর মধ্যে চলে যাবে, এই পিকচারটা তোমরা এখানে ধরো না, এই পিকচারটা যাবে সিটিং এর এখানে, ঠিক আছে। এখানে তাহলে নিলিং এর ক্ষেত্রে দেখো হাফ নিলিং কোনটা, পিকচারটা মনে রাখো, হাফ নিলিং কোনটা, নীল সিটিং কোনটা, প্রন নিলিং কোনটা। প্রন নিলিং এর এই যে প্রন নিলিং পজিশনে কিন্তু অনেক এক্সারসাইজ করানো হয়, প্রন নিলিং পজিশনটা দেখবো যে অনেক কমন একটা বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে, তোমরা অনেক পাবা যে প্রন নিলিং পজিশনে অ্যাবডোমিনের কিছু এক্সারসাইজ, প্রন নিলিং পজিশনে ব্যাকের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, বা প্রন নিলিং পজিশনে তুমি গ্লুটিয়াল মাসেলের কিছু এক্সারসাইজ। গ্লুটিয়াল মাসেল যেমন অনেক সময় যে ব্যাকের প্রবলেম হয় তখন দেখা যাচ্ছে যে গ্লুটিয়াল মাসেল গুলো উইকনেস হয়ে যায়, তখন স্ট্রেংথেনিং করানোর জন্য এভাবে বিভিন্ন এক্সারসাইজ গুলো করানো হয়। এখন গ্লুটিয়াল যেটা আমি বললাম, এখন গ্লুটিয়াল মাসেল যদি তুমি না বুঝো তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, ঠিক আছে। মাসেলের অ্যানাটমিটা আসলে বেশি করে ভালো করে জানতে হবে, হ্যাঁ। তারপর ব্যাকের মাসেল গুলোর নাম জানতে হবে, এগুলো তো নিশ্চয়ই তোমাদেরকে অ্যানাটমিতে পড়াচ্ছে। মাসেলের নাম কি পড়াচ্ছে? রুমা বলো তো, তোমাদের কি মাসেলের নাম পড়াচ্ছে? ম্যাম অ্যানাটমিতে বোনস পড়াচ্ছে এখন। বোনস পড়াচ্ছে, মাসেলের নামও শিখায় নাই? কোনো কোনো মাসেলের নাম আপার লিমের মাসেলের নামগুলো বলে নাই? বাইসেপস কোনটা, ট্রাইসেপস কোনটা জানো তোমরা? বাইসেপস কোনটা মাসেল, ট্রাইসেপস কোথায়, ডেল্টয়েড মাসেলটা জি কোথায়? ম্যাম হাতে। হাতে। এটা কি পড়াইছে তোমাদেরকে এই মাসেল গুলো? যদি না পড়ায় তাহলে তো একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। তারপর তোমরা যখন যেই মাসেলটা দেখবা সেটা একটু গুগলে সার্চ দিয়ে তোমরা একটু প্লেসটা জেনে নিবা। দেখো এখন তোমরা যদি সামনাসামনি থাকতো তাহলে কি হতো, আমি তোমাদেরকে একটু বলে দিতাম যে ডেল্টয়েড মাসেলটা এখানে থাকে, হাতের এখানে হচ্ছে ডেল্টয়েড মাসেল, বাইসেপসটা এখানে, ট্রাইসেপসটা এখানে, ব্রাকিওরেডিয়ালিস মাসেল এখানে। তো এই জিনিসগুলো আমি তোমাদেরকে ডেসক্রাইব করে বলে দিই, হ্যামস্ট্রিং মাসেলটা কোথায়, গ্লুটিয়াল মাসেলটা কোথায়, আমি এইভাবে দেখাই দিতাম। কিন্তু এখন যেহেতু তোমরা এই ভিডিওতে তো এইভাবে দেখানো যায় না, তো তোমরা যখন যেই মাসেলটা দেখবা জাস্ট একটু সার্চ দিয়ে দেখতে পারো যে এখানে এই মাসেলটা আসলে কোথায়, বডির কোন জায়গাটা এই মাসেল, হ্যাঁ এগুলো জানতে হবে, খুব নিজে থেকে অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে। পজিশন ডিরাইভ ফ্রম নিলিং, তাহলে নিলিং এর ডেসক্রাইব আমি আজকে যাব না তোমাদের, তোমরা বলেছো এই চ্যাপ্টারটা আসলে একটু কঠিন চ্যাপ্টার, ঠিক আছে। তো এই পর্যন্ত তোমরা পড়বে, এই পর্যন্ত অল্টারেশন অফ দা আর্ম, অল্টারেশন অফ দা লেগ, অল্টারেশন অফ দা ট্রাঙ্ক, এই তিনটা জিনিস খুব সুন্দর করে পড়ে ফেলো। আর পজিশন ডিরাইভ ফ্রম নিলিং, এইখানে দেখো এই পজিশন গুলো অন্তত জানতে হবে, আরো অনেকগুলো আছে পজিশন। দেখো সিটিং পজিশনে কেমন আছে, স্ট্রেট সিটিং আছে, রাইট সিটিং আছে, ক্রুক সিটিং আছে। ক্রুক সিটিং পজিশন, যে পিকচারটা দেখতে পাচ্ছ ক্রুক সিটিং পজিশন, এই পজিশন কিন্তু অনেক দেখবা। লং সিটিং পজিশন, ক্রস সিটিং পজিশন, এই নামগুলো অনেক বেশি আসে, হ্যাঁ তোমাদের বিভিন্ন জায়গায় তোমরা লেখা দেখবা যে ক্রুক সিটিং পজিশনে এই এক্সারসাইজটা করা হয়েছে, লং সিটিং পজিশনে এই এক্সারসাইজটা করানো হয়েছে, ক্রস সিটিং পজিশনে পেশেন্টকে দেন বসানোর পরে কি অ্যাডাক্টর মাসেল গুলো স্ট্রেচিং হয়েছে। না এই জিনিসগুলো, এই কথাগুলো দেখবে ঘুরে ফিরে অনেক আসবে যখন উপরের লেভেলে আরো পড়াশোনা করবা, ঠিক আছে। আমি বেশি বাড়াচ্ছি না, তোমরা এই পর্যন্ত বুঝে রাখো, নামগুলো জেনে রাখো, নিলিং পজিশন পর্যন্ত নামগুলো জেনে রাখো। নেক্সট ক্লাসে আমি নিলিং পজিশন, সিটিং পজিশন গুলো আমি ডেসক্রাইব করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি বেশি করে পড়াচ্ছি না, তোমরা বোর ফিল করবা, একসাথে অনেক পড়াতে আমি একসাথে পড়া শেষ করে দিতে পারি, কিন্তু তোমরা বুঝলাই না, তাহলে তোমাদের তো তোমরা মানে পরবর্তী ক্লাসে দেখবে অ্যাটেন্ডই করছো না, তোমরা দেখা যাবে যে তোমাদের ভালোই লাগতেছে না, ঠিক আছে। তোমরা অল্প অল্প করে পড়ো, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, পজিশন গুলোর নামগুলো মনে রাখো, আরো অনেক কিন্তু ক্লাস আছে, অনেক কিছু আছে, এখন শেষ করতে হবে। আমি তারপরে স্লো না আস্তে আস্তে পড়াচ্ছি, যেমন অ্যানাটমি তোমরা প্রথমে বলেছিলে যে তোমরা অ্যানাটমি বুঝতে পারো না, এখন কি অ্যানাটমি ক্লাসটা তোমাদের বোঝা যায়? মোটামুটি বুঝতে স্যারকে কিন্তু ম্যাম। এখন বুঝতে পারো? আমি স্যারকে বলেছিলাম একটু স্লো